আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান বিচারপতি ওয়াবেল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। শেখ হাসিনা ইস্যুতে ভারতকে কঠোর বার্তা দিল বিএনপি। কর্মদিবসের প্রথম দিনে যেসব সিদ্ধান্ত নিলেন আসিফ নজরুল। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চায় উপদেষ্টা নাহিদ। শেখ হাসিনাকে যদি বিদায় করতে পারি গুটি কয়েক সন্ত্রাসী কোনো বিষয় নয়। শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছেন। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে? বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। প্রধান বিচারপতি ওয়াবেদুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনই ষড়যন্ত্র করেছিল ওয়াবেদুল হাসান সহ কয়েকজন। যে রিপোর্ট এখন মিডিয়া প্রকাশ করেনি তা নিম্নরূপ। সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সাথে আমি নাই মা নাই বলে হঠাৎ গতকাল রয়টার্সে বলেছে তার মা পদত্যাগ করেননি। এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ। সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত। আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে। আজকে একটা কুয়ের প্ল্যান করেছিল জয় এবং আরাফাত, কিন্তু সঠিক সময় সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পরে জুডিশিয়াল কু রুখে দেয় ছাত্ররা। জয়, আরাফাত আর তাদের গ্রাউন্ডের গোপন প্ল্যান ছিল এই রকম। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন রংপুরে আবু সাইদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়াতের জন্য যাবেন এবং তারপরে ওনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময় হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে। সাথে সাথে এই কুয়ের সাথে জড়িত সেনাবাহিনীর 25 কর্মকর্তা চাকুরি এবং থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজনীতিতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করে হঠাৎ 57 বিচারপতিকে জরুরি মিটিংয়ে ডাকেন। ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরা কনফিউজড হন, কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল 9টা বাজার আগে চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন। মিটিং স্থগিত হয়। ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখেন। সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষার আবরণে সেখানে ছিল। পদত্যাগপত্র সরকারকে দেওয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে। এই ঘটনার সাথে জড়িত অ্যাপিল বিভাগের আরও 5 জন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে। মুসাদ্দিক আলী ইবেন মোহাম্মদ সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রিয় ভালোবাসার দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে শেখ হাসিনা ইস্যুতে ভারতকে কঠোর বার্তা দিল বিএনপি। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। তারপরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতে ভারতকে সতর্ক করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি। খবর হিন্দুস্তান টাইমস। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের পদক্ষেপের সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা উচিত। ভারত সরকারকে এই বিষয়টি বুঝতে হবে এবং অনুসরণ করতে হবে। তবে আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তাহলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়ে। তিনি আরো জানান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোনেন নির্বাচনের আগে বলেছিলেন শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভারত সাহায্য করবে। শেখ হাসিনার দায়ভার ভারত বহন করছে। ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু ভারত কি একটি দলকে সমর্থন করবে না পুরো দেশকে নয়? ওই নেতার এমন মন্তব্য বিএনপিকে ভারত বিরোধী বলেই মনে করছে বিশিষ্ট মহল। এদিকে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে বিএনপি নেতা গয়েশ্বর বলেন, বিএনপি হিন্দু বিরোধী বলে একটা ধারণা তৈরি হয়েছে। বিএনপি বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের লোকেদের নিয়ে গঠিত এবং সব ধর্মের পক্ষে দাঁড়িয়েছে। আমি নিজেও এই দলের শাসনকালে একজন মন্ত্রী হয়েছি এবং বর্তমানে বিএনপি সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিটিতে স্থান পেয়েছি। বিএনপি সব সম্প্রদায়ের ব্যক্তি অধিকারে বিশ্বাস করে। প্রিয় ভালোবাসার দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কর্মদিবসের প্রথম দিনে যেসব সিদ্ধান্ত নিলেন আসিফ নজরুল। কর্মদিবসের প্রথম দিনে আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করেছেন সদ্য দায়িত্ব পাওয়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সিদ্ধান্তগুলো হলো
জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে। কর্মদিবসের প্রথম দিনে যেসব সিদ্ধান্ত নিলেন আসিফ নজরুল পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। গত 1 জুলাই থেকে 5 আগস্ট 2024 তারিখ পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে সেগুলো আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে তাদের আগামী 3 কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনের দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে। আইন ও বিচার বিভাগের 16,430 নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে। প্রিয় ভালোবাসার দর্শক, শেখ হাসিনা কি বাংলাদেশের উন্নয়নের রূপকার নাকি স্বৈরা শাসক ছিলেন? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চায় উপদেষ্টা নাহিদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আমলের হওয়া সব হত্যাকাণ্ডের জন্য দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চান বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, তিনি কেন দেশ থেকে পালালেন তা আমরা জানতে চাই। তার নেতৃত্বাধীন সরকারের সময় যত হত্যা হয়েছে সে সবের বিচার আমরা দেখতে চাই। আমাদের সাম্প্রতিক বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি এটি, যদি তিনি বাংলাদেশে ফিরে না আসেন সেক্ষেত্রে আমরা কঠোর কর্মসূচি নেব। তিনি আরো বলেন, আমরা তাকে গ্রেপ্তার দেখতে চাই, নিয়মিত আদালত বা বিশেষ ট্রাইব্যুনালে তার বিচার চলছে এমনটা আমরা দেখতে চাই। এ বিষয়ে আমাদের আলোচনা চলছে। জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে রয়টার্সকে নাহিদ বলেন, বাংলাদেশের যে কোনো নির্বাচনের আগে নির্বাচনী ও সাংবিধানিক সংস্কার প্রয়োজন, তা পরবর্তী নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, কারণ আগের নির্বাচন বিরোধী দলগুলো বয়কট করেছিল। তাছাড়া আগের সরকারের দুর্নীতির বিচারের কথাও তিনি উল্লেখ করেন। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, শেখ হাসিনাকে যদি বিদায় করতে পারি গুটি কয়েক সন্ত্রাসী কোনো বিষয় নয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও খুলনার অন্যতম সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, শেখ হাসিনার বিদায়ের পর দেশের মধ্যে একটা সন্ত্রাসী বাহিনী তৎপরতা চালাচ্ছে। আমরা শেখ হাসিনাকে যদি বিদায় করতে পারি তাহলে এই ধরনের গুটি কয়েক সন্ত্রাসী আমাদের কাছে কোনো বিষয় নয়। শুক্রবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়কারীদের সঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়মান আহাদের সঞ্চালনায় সভায় প্রায় 19 জন সংগঠক শিক্ষার্থী পুলিশ কমিশনারের সামনে তাদের বিভিন্ন দাবি উত্থাপন করেন। বিকেল 4টে সভা শুরু হয়ে চলে প্রায় 7টা পর্যন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর মুগ্ধ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সায়েদ সহ অন্যান্য নিহতদের স্মরণে নীরবতা পালনের মধ্য দিয়ে সভা শুরু হয়। সভায় সমন্বয়ক জহিরুল ইসলাম তানভীর বলেন, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো অতি দ্রুত সংশোধন করে মাঠে নামতে হবে। সারা দেশে যে সন্ত্রাসী আক্রমণ হামলা চলছে তা প্রতিরোধে পুলিশকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা খুলনা সদর থানার ওসি সহ যেসব পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছি তাদের বিরুদ্ধে অতি দ্রুত সময় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আপনারা মাঠে নামবেন এবং বাহিনীকে সংস্কার করবেন। এখানে কোনো ধরনের নয়-ছয় আমরা বরদাস্ত করব না, আমরা আপনাদের পর্যবেক্ষণে রাখবো। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, শেখ হাসিনা ভারতকে যে চরম উভয় সংকটে ফেলেছেন। দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছেন, সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে একটা ক্যাচ-22 সিচুয়েশন বা উভয় সংকট চরমে ফেলে দিয়েছে। এই কথা মনে করার যথেষ্ট কারণ রয়েছে। আর এই বিপদটা আসছে দুদিক থেকে। এক ব্যক্তি শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কি পদক্ষেপ নেবে, আর দুই বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটাকেই বা দিল্লি কিভাবে অ্যাড্রেস করবে। যেমন শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়েও ভারতে দুরকম মতামত শোনা যাচ্ছে। অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন, আবার এর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ। আবার বাংলাদেশের ভেতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে সেখানে দিল্লির কি করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে। একদল মনে করেন, বাংলাদেশে এখন যে ধরনের ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরো বিগড়ে যাবে। সে দেশে ভারতীয় স্থাপনা, ভারতের শিল্প বা ভারতীয় নাগরিকদের আরো বড় বিপদের মুখে ঠেলে দেওয়া হবে এবং ভারত বিরোধিতা আরো বেশি ইন্ধন পাবে বলে তাদের যুক্তি। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর যে আলোচনা সামনে আসছে সেটি হচ্ছে, এই সরকারের মেয়াদ কতদিন থাকবে। বাংলাদেশের সংবিধান কিংবা কোনো আইনে সরকার ও এর মেয়াদ সম্পর্কে কিছুই বলা নেই, যে কারণে সংস্কারের মেয়াদ নিয়ে চলছে নানা আলোচনা। এমন পরিস্থিতিতে শনিবার নতুন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সরকারের মেয়াদ নিয়ে কথা বলেন সাংবাদিকদের সাথে। তিনি বলেছেন, নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার জন্য যতদিন থাকার দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন থাকবে। গত দুদিনে নতুন
সরকারের আরো 2 জন উপদেষ্টা এই নিয়ে কথা বললেও তাদের মেয়াদ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর একটি বিশেষ পরিস্থিতিতে নতুন সরকার গঠিত হয়েছে। এই ধরনের সরকার কাঠামো সংবিধানের কোথাও নেই, যে কারণে তাদের মেয়াদের কথা কোথাও বলা নেই। আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিবিসি বাংলাকে বলেন, যখন ওনাদের মনে হবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি হয়েছে, তখন ওনারা নির্বাচনের ঘোষণা দেবেন। তার আগে এই সরকারের মেয়াদ নিয়ে কোনো ধারণা পাওয়া যাবে না।